হ্যালো বন্ধুগণ, চলে আসলাম আবারও একটা গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের পর্ব নিয়ে। আজ 25শে মে এবং আজকের দিনের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের পর্বে সকলকে জানাই আরও একবার স্বাগতম। আমরা প্রতিনিয়ত যে ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স করছি তার আজকের পর্বে দুর্দান্ত কিছু কারেন্ট অ্যাফেয়ার্স এবং আমরা বেশ কয়েকটা প্রতিদিনের মতো জিকে প্রশ্ন উত্তর প্র্যাকটিস করব। সো ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স যারা দেখছো তোমরা ডেইলি নিজেদেরকে আপডেট রাখতে প্রতিদিন ফলো করবে অবশ্যই কিন্তু এই কারেন্ট অ্যাফেয়ার্স পর্বটি। চলো শুরু করছি আমরা আজকের 25শে মের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের পর্ব। সকল স্টুডেন্টসদের কাছে আমার একটাই কিন্তু চাওয়া থাকবে, অবশ্যই পর্বটিতে একটা করে লাইক করো এবং শেয়ার করে ফেলো সকলে। চলো আমরা প্রথম প্রশ্ন দেখি, স্ক্রিনে দেওয়া হচ্ছে। দেখো, 1 নম্বরে বলা হচ্ছে সম্প্রতি আরবিআই বা ভারতীয় রিজার্ভ ব্যাংক কোন বেসরকারি ব্যাংকের এমডি মানে ম্যানেজিং ডিরেক্টর ও সিইও হিসাবে সন্দীপ বক্সির পুনর্নিয়োগ অনুমোদন করলো। তো সন্দীপ বক্সি একটা ব্যাংকের এমডি অ্যান্ড সিইও ছিলেন আগে থেকেই, তাকে আবার পুনরায় নিযুক্ত বা রিঅ্যাপয়েন্টমেন্ট করা হলো। তিনি কোন ব্যাংকের এমডি সিইও? অ্যান্সার হচ্ছে আইসিআইসিআই ব্যাংক। RBI approves ICICI Bank CEO Sandeep Bakshi's reappointment till 2028 2028 সাল পর্যন্ত সন্দীপ বক্সিকে পুনর্নিয়োগ করা হলো। এর পরবর্তী প্রশ্ন স্ক্রিনে সম্প্রতি AQI.in এর রিপোর্টে বিশ্বের সবচেয়ে উত্তপ্ত 50টি শহর কোন দেশে অবস্থিত? বিশ্বের মধ্যে আমরা জানি এই বছরই কিন্তু প্রচুর পরিমাণে, বিশেষ করে আমাদের ভারতের মতো দেশে গরম পড়ছে। তো AQI.in বলে একটা রিপোর্ট সম্প্রতি AQI.in বলে এই ওয়েবসাইট তারা প্রকাশ করলো এবং তারা দেখালো সেখানে, বা সেই রিপোর্টে আমরা যদি দেখি যে ভারতবর্ষের মধ্যে 50টা শহর টপ, যে এই রিপোর্টে যে প্রথম 50টা হটেস্ট সিটি বা প্রথম 50টা যদি আমরা দেখি, পুরো একদম প্রথম থেকে 1 থেকে শুরু করে 50 পর্যন্ত কোনো অন্য দেশের শহর নেই, সবকটাই ভারতীয় শহর আছে। দেখো, ফ্রেশ র্যাঙ্কিংস ফ্রম AQI.in showed that all 50 of the world's hottest cities were located in India. প্রথম 50টা শহরের 50টাই আমাদের ভারতবর্ষে অবস্থিত গরম শহরগুলো। আচ্ছা, 97 of world's 100 hottest cities in India as brutal heat wave pushes temperature past 45 ডিগ্রি সেলসিয়াস। তো বিশ্বের মধ্যে যদি আমরা দেখি 100টা শহরের মধ্যে 97টা শহর কিন্তু ভারতবর্ষের। 100টা গরম শহরের মধ্যে বর্তমানে 97টা কোথাকার? ভারতবর্ষের শহর। 3টে শহর, কিছু কিছু 2টো শহরের ভিতরে নেপালের শহর আছে। আচ্ছা, যাই হোক, এই যে গরম আমাদের ভারতবর্ষে পড়ছে, ভয়াবহ তাপমাত্রা, সেই ভয়াবহ তাপপ্রবাহে বা হিটওয়েভের কারণে আমাদের ভারতবর্ষের গড় তাপমাত্রা সেটা 45 ডিগ্রি ছাড়িয়ে বেশি হয়ে গেছে, কোনো কোনো শহরে প্রায় 50 ডিগ্রির কাছাকাছি চলে গেছে। এর মধ্যে সবথেকে ভারতবর্ষের মধ্যে টপ 50টা যদি আমরা হটেস্ট সিটি দেখি, তার মধ্যে উত্তরপ্রদেশের শহর সবথেকে বেশি আছে, 21টা। উত্তরপ্রদেশের যে প্রয়াগরাজ, আমি গত দিনে দেখলাম প্রয়াগরাজ বলে যে ডেরি স্টুডেন্টস শহরটা হচ্ছে উত্তরপ্রদেশের, সেটা কিন্তু ভারতবর্ষের বর্তমানে সবথেকে হটেস্ট সিটির মধ্যে পড়ছে। একদমই, এটা গত দিনের রিপোর্ট অনুসারে, এটা চেঞ্জ হতে পারে পরবর্তী সময়ে। ওকে, এছাড়া উত্তর এবং মধ্য ভারতের দিকে আমরা দেখব প্রচুর পরিমাণে গরম পড়ছে, বিশেষ করে উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, এই সমস্ত রাজ্যগুলোতে 45+ কিন্তু লাগাতার আমরা দেখব এখানে তাপপ্রবাহ চলছে। এর পরবর্তী প্রশ্ন। আচ্ছা, প্রশ্নে যাওয়ার আগে আমরা একটু কারণ খুঁজে দেখব 2026-এ ভারতে অতিরিক্ত গরম কেন পড়ছে। এর পিছনে মূল কারণ হচ্ছে এল নিনো ও কম বৃষ্টিপাত। প্রশান্ত মহাসাগরে এল নিনো দেখতে পাওয়া যায়। এল নিনো হচ্ছে একটা উষ্ণ সমুদ্র স্রোতের নাম। এটা সক্রিয় হওয়ার কারণে ভারতে প্রাক মৌসুমী বৃষ্টিপাত অনেকটা কমে গেছে। আগে প্রাক মৌসুমী বৃষ্টিপাত হতো, বিশেষ করে গরমকালের দিকে প্রচুর পরিমাণে আমরা দেখব, বর্ষাকাল ঠিক আসার আগেই কিন্তু বৃষ্টি হতো প্রচুর পরিমাণে, সেটা কমে গেছে। মাটিতে আর্দ্রতা বা জলীয় ভাব না থাকায় সূর্যের তাপে ভূপৃষ্ঠ প্রচণ্ড শুষ্ক ও উত্তপ্ত হয়ে উঠেছে। সাথে সাথে শক্তিশালী অ্যান্টিসাইক্লোন ও হিট ডোমের পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বায়ুমণ্ডলে একটি শক্তিশালী উচ্চ চাপ বলয় বা অ্যান্টিসাইক্লোন তৈরি হওয়ার কারণে গরম বাতাস উপরের থেকে নিচে নেমে এসে এক জায়গায় আটকে রয়েছে। ঠিক আছে,
এই হিট ডোম বা তাপের ঢাকনা তৈরি হওয়ার কারণে বাতাস চলাচল বন্ধ হয়ে গেছে, তাপমাত্রা রেকর্ড স্তর ছুঁয়ে ফেলেছে, মানে খুব বেশি তাপমাত্রা এর কারণে বেড়ে গেছে। তাহলে মূল দুটি কারণ কিন্তু আমরা দেখলাম কি, এল নিনো এবং ডেড স্টুডেন্টস অ্যান্টিসাইক্লোন বা হিট ডোম। আচ্ছা এইবারে চলো আরেকটা জিনিস হচ্ছে, গ্রামের তুলনায় শহরে কিন্তু তাপমাত্রা বেশি। গ্রামে যেহেতু গাছপালা বেশি আছে এই কারণে গ্রামে একটা তাপমাত্রা স্টেবল, তাও গরম বাট একটা স্টেবল পরিস্থিতিতে থাকে, যেখানে গাছ থাকে সেখানে কিন্তু অলরেডি কিছুটা হলেও তাপমাত্রা কম থাকে। আরবান হিট আইল্যান্ড এফেক্ট এটাকে বলা হচ্ছে। দিল্লি, আহমেদাবাদ, লখনৌ ও কলকাতার মতো যে বড় শহরগুলো আছে সেখানে কংক্রিটের বহুতল বহুতল ভবন আছে, পিচের রাস্তা, গাছপালার অভাব, এয়ার কন্ডিশনার, গাড়ি থেকে নির্গত অতিরিক্ত তাপের কারণে শহরগুলোর আশেপাশের গ্রামীণ এলাকার চেয়ে অনেক বেশি গরম হয়ে উঠেছে। তো শহরগুলো গ্রামের তুলনায় প্রচুর গরম, প্রচুর হিট ওয়েভ তারা কিন্তু সহ্য করছে। হয়তো খাতা কলমে দেখাচ্ছে 45 ডিগ্রি সেলসিয়াস গরম পড়ছে, বাট আমরা যদি দেখি কোনো একটা অঞ্চলে যদি আপেক্ষিক আর্দ্রতা বেশি থাকে তাহলে কিন্তু সেটা 45 ডিগ্রি থেকেও বেশি ফিল হতে পারে, 55 ডিগ্রি পর্যন্ত ফিল হতে পারে। ঠিক আছে, তো গ্রামে একটা যদি ফিল হয় তাপমাত্রা 45 ডিগ্রি তাপমাত্রা গ্রামে যেটা ফিল হবে শহরে তার থেকে বেশি ফিল হওয়ার কথা। আচ্ছা এমনিতেও রাতে এই কংক্রিট তাপ ধরে রাখাই রাতের তাপমাত্রাও স্বাভাবিকের চেয়ে অনেক বেশি থাকছে। আচ্ছা উত্তর ও মধ্য ভারতের বেশ কিছু জায়গায় যেমন উত্তরপ্রদেশের বাংলা ও রাজস্থানের বিভিন্ন অংশ তাপমাত্রা ইতিমধ্যে 47 ডিগ্রি সেলসিয়াস পার হয়ে গেছে। এখনো কিন্তু আমাদের সেই মূল গরমের সময়টা আসেনি, তার মধ্যেই 47 ডিগ্রি পার হয়ে গেছে। অতিরিক্ত আর্দ্রতা, এই যে আমি বলছিলাম আর্দ্রতার কারণে কিন্তু গরমটা ফিল বেশি হতে পারে। আর্দ্রতা বা হিউমিডিটির কারণে ঘাম সহজে শুকাচ্ছে না, ফলে মানুষের শরীরে হিট স্ট্রেস বা অস্বস্তি অনেক গুণ বৃদ্ধি পাচ্ছে। এর ফলে যারা শিশু এবং বিভিন্ন পথের বিভিন্ন প্রাণী এবং সাথে সাথে যারা বৃদ্ধ মানুষ তারা কিন্তু অনেক কষ্টের মধ্য দিয়ে যাচ্ছে এই গরমকালে। তো আমাদের প্রত্যেকের উচিত এই গরমকালে আমরা চেষ্টা করব প্রত্যেককে হেল্প করা, এবং আমরা সকলে বাড়িতে থাকার চেষ্টা করব। যদি আমার অতিরিক্ত কোনো কাজ না থাকে তাহলে বাইরে যাব না, এবং বড়দেরকেও আমরা এটা কিন্তু একটা অ্যাডভাইস দেব যে এই গরমে বিশেষ করে 12টা থেকে 3টের মধ্যে এই সময়টাতে বাইরে একটু কম বেরোনোর চেষ্টা করতে হবে। এর পরবর্তী প্রশ্ন আমরা দেখি, 2026 সালে রাষ্ট্রসংঘের মর্যাদাপূর্ণ ইউএন মিলিটারি জেন্ডার অ্যাডভোকেট অব দ্য ইয়ার 2025 বা 2025 পুরস্কারে ভূষিত হলেন কোন ভারতীয় সেনা অফিসার? ইউএন মিলিটারি জেন্ডার অ্যাডভোকেট অব দ্য ইয়ার 2025 পুরস্কারে ভূষিত হলেন মেজর অভিলাষা বারাক। দেখো মেজর অভিলাষা বারাক অনার্ড উইথ ইউএন মিলিটারি জেন্ডার অ্যাডভোকেট অব দ্য ইয়ার 2025। লেবাননে আমরা জানি বর্তমানে মধ্যপ্রাচ্যের লেবাননে কিন্তু যুদ্ধকালীন পরিস্থিতি চলছে। সাম্প্রতিক সময়ে ইসরায়েল লেবাননের ইনফ্রাস্ট্রাকচারকে হিট করেছে তাদের মিসাইলের মাধ্যমে, এবং সেখানে তারা গ্রাউন্ড ইনভেশনও করেছিল। তো ইউএন বা জাতিসংঘের একটা পিস কিপিং বলে একটা তোমার হচ্ছে বাহিনী থাকে, তো জাতিসংঘের সেই পিস কিপিং বা শান্তি রক্ষা মিশনে কর্মরত ভারতীয় সেনা কর্মকর্তা মেজর অভিলাষা বারাক 2025 সালের মর্যাদাপূর্ণ জাতিসংঘ মিলিটারি জেন্ডার অ্যাডভোকেট অব দ্য ইয়ার অ্যাওয়ার্ডে ভূষিত হলেন। তাহলে আমরা এখানে এই প্রশ্নের উত্তর করব অপশন বি, অভিলাষা বারাক। এরপরে 2026 সালের মে মাসে কোন ইউরোপীয় দেশের রাষ্ট্রপতি নিকোস ক্রিস্টোডৌলাইটস ভারত সফরে এসেছেন? একটু কঠিন নাম, নিকোস ক্রিস্টোডৌলাইটস বলে এই রাষ্ট্রপতি, তিনি কোন ইউরোপীয় দেশের রাষ্ট্রপতি? সাইপ্রাসের রাষ্ট্রপতি। তিনি সম্প্রতিকালে কিন্তু ভারতে এসেছেন। আচ্ছা ছোট্ট একটা জিনিস বলি, সকলে পর্বটিতে লাইক করে ফেলো দ্রুত। দেখো সাইপ্রাস ভূমধ্য সাগরে অবস্থিত ছোট্ট একটা দ্বীপ রাষ্ট্র, এটা ইউরোপিয়ান কান্ট্রি। সেই সাইপ্রাস প্রেসিডেন্ট কনক্লুডস ইন্ডিয়াস ভিজিট অ্যাজ টাইটস এলিভেটেড টু স্ট্র্যাটেজিক পার্টনারশিপ। কৌশলগত অংশীদারিত্ব সম্পর্কে উন্নীত হওয়ার পরে সাইপ্রাসের রাষ্ট্রপতি সম্প্রতিকালে কিন্তু তার
ভারত সফরটা সম্পন্ন করেছেন। আচ্ছা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সাইপ্রাসের রাষ্ট্রপতি নিকোস ক্রিস্টোডুলাইটস আজ নয়াদিল্লিতে, আজ মানে কয়েকদিন আগে, বাণিজ্য ও বিনিয়োগ, প্রতিরক্ষা, সামুদ্রিক নিরাপত্তা ও আর্থিক সংযোগ ও প্রযুক্তি ও উদ্ভাবন, গতিশীলতা, শিক্ষা, সংস্কৃতি এবং ভারত ইইউ সম্পর্কিত সম্পৃক্ততার মতো ক্ষেত্রগুলিতে সহযোগিতা বৃদ্ধির উপর কেন্দ্র করে ব্যাপক আলোচনা করা হয়েছে। ওকে, এর পরবর্তী প্রশ্ন, 2026 সালের অ্যাথলেটিক্স ফেডারেশন কাপে পুরুষদের 100 মিটার ইভেন্টে 10.09 সেকেন্ডের নতুন জাতীয় রেকর্ড গড়লেন কোন অ্যাথলেট? সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে অ্যাথলেটিক্স ফেডারেশন কাপ। সেই কাপের 100 মিটার রানে 10.09 সেকেন্ডের নতুন জাতীয় রেকর্ড গড়লেন গুরিন্দর বীর সিং। দেখো, গুরিন্দর বীর সিং has clinched the gold medal in the men's 100 meter event at 2026 Athletics Federation Cup with a new national record timing of 10.09 সেকেন্ড। তো 10.09 সেকেন্ডের একটা রেকর্ড তিনি সৃষ্টি করেছেন 100 মিটার রানে। কোথায়? অ্যাথলেটিক্স ফেডারেশন কাপ। এবং তিনি এই রেকর্ডটা করার মাধ্যমে গোল্ড মেডেল জিতেছেন বা স্বর্ণ পদক জিতেছেন সম্প্রতিকালে। এরপরের প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন, সম্প্রতি ভারত সরকারের মহাকাশ বিভাগ কোন দুটি রাজ্যে নতুন মহাকাশ প্রযুক্তি পরিকাঠামো গড়ে তোলার অনুমোদন দিয়েছে? সম্প্রতি ভারত সরকারের মহাকাশ বিভাগ যে দুটি রাজ্যে নতুন মহাকাশ প্রযুক্তি পরিকাঠামো গড়ে তোলার অনুমোদন দিয়েছে সেটা হচ্ছে তামিলনাড়ু ও গুজরাট রাজ্য। ডিপার্টমেন্ট অফ স্পেস গিভস নোড ফর স্পেস টেক ফ্যাসিলিটিস ইন তামিলনাড়ু অ্যান্ড গুজরাট। ভারত এর বেসরকারি খাতের মহাকাশ উৎপাদন পরিমণ্ডলকে আরও শক্তিশালী করার লক্ষ্যে মহাকাশ বিভাগ বা ডিপার্টমেন্ট অফ স্পেস গুজরাট ও তামিলনাড়ুতে কমন টেকনিক্যাল ফ্যাসিলিটিস স্থাপনের অনুমোদন দিয়েছে এবং এই দুটি রাজ্যেও বিশেষায়িত মহাকাশ উৎপাদন ক্লাস্টারের জন্য জমি বরাদ্দ করবে। আচ্ছা, ছোট্ট একটা তথ্য জেনে রাখো, এই যে ডিপার্টমেন্ট অফ স্পেস এটা কিন্তু আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আন্ডারে চলে আসে, ঠিক আছে? এটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বারা এটা চালানো হয়। অর্থাৎ ডিপার্টমেন্ট অফ স্পেস বলে বা স্পেস মিনিস্ট্রি যেটা আছে সেটা, এবং সাথে সাথে আমাদের যে ডিপার্টমেন্ট অফ অ্যাটমিক এনার্জি বা অ্যাটমস যেটা আছে, অ্যাটমিক এনার্জি বা পারমাণবিক শক্তি যে ডিপার্টমেন্ট আছে, এই দুটোর দায়িত্বে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পদাধিকার বলে আছেন। এরপরেরটা, সম্প্রতি অনুষ্ঠিত জেনেভা ওপেন টেনিস টুর্নামেন্টের পুরুষদের ডাবলস ফাইনালে কোন ভারতীয় টেনিস তারকা রানার্স আপ হলেন? সুইজারল্যান্ডের জেনেভাতে অনুষ্ঠিত হওয়া জেনেভা ওপেন টেনিস টুর্নামেন্ট, এটা এটিপি ট্যুরের মধ্যে পড়ে। সেই এটিপি ট্যুর টেনিস টুর্নামেন্টের একটা হচ্ছে টেনিস টুর্নামেন্ট জেনেভা ওপেন, এবং এই জেনেভা ওপেনে সম্প্রতি জয়লাভ করলেন ইউকি ভাম্ব্রি। দেখো, ইউকি ভাম্ব্রি এবং মিশেল ভেনুস ফিনিশ রানার আপ অ্যাট জেনেভা ওপেন্স, সরি এটা ভেনাস হবে, মাফ করবে, মিশেল ভেনাস। তো ইউকি ভাম্ব্রাই এবং মিশেল ভেনাস ফিনিশ রানার আপ অ্যাট জেনেভা ওপেন ডাবলস। তো জেনেভা ওপেন ডাবলস টুর্নামেন্টে এরা দুজনে মিলে, এদের যৌথ যে টিম ছিল তারা সম্প্রতিকালে রানার্স আপ হলো, এবং এই প্লেয়ার, তার যে পার্টনার ইউকি ভাম্বারি, তার যে পার্টনার মিশেল ভেনাস, তিনি হচ্ছেন নিউজিল্যান্ডের একজন টেনিস খেলোয়াড়। আগামী জুলাই মাস থেকে ভারতের কোন রাজ্যে আয়ুষ্মান ভারত স্বাস্থ্য বীমা যোজনাটি আনুষ্ঠানিকভাবে চালু হতে চলেছে? ভারতবর্ষের একটা রাজ্যে এতদিন পর্যন্ত কিন্তু আয়ুষ্মান ভারত স্বাস্থ্য বীমা যোজনাটি
ছিল না, সেটা কোন রাজ্য বলো তো দেখি? আমাদের পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গে ছিল স্বাস্থ্যসাথী প্রকল্প। আগের যে আমাদের গভর্নমেন্ট ছিল তারা এটা স্বাস্থ্যসাথী প্রকল্পটা পশ্চিমবঙ্গে চালু করেছিল, নিজেদের প্রকল্প। এবার জনস্বাস্থ্যের ব্যাপারটা যেহেতু স্টেটের দায়িত্ব বা স্টেটের পলিসি, সেই কারণে স্টেট এটাকে কন্ট্রোল করতো। তো এতদিন পর্যন্ত আয়ুষ্মান ভারত স্কিমটা পশ্চিমবঙ্গে ছিল না। এখন আয়ুষ্মান ভারতের প্রকল্পটা পশ্চিমবঙ্গে নেক্সট আমাদের জুলাই মাস থেকে চালু হতে চলেছে, যেটার ঘোষণা সম্প্রতি পশ্চিমবঙ্গের নবনিযুক্ত মুখ্যমন্ত্রী করেছেন। তো এখানে অপশন বি সঠিক উত্তর করব, আয়ুষ্মান ভারত স্কিম টু বি রোলড আউট ইন ওয়েস্ট বেঙ্গল ফ্রম জুলাই। এবং এই কথাটা আরও একজন এসে কনফার্ম করলেন গত কয়েকদিন আগে, তিনি হলেন জেপি নাড্ডা। কে জেপি নাড্ডা? আমাদের ভারতবর্ষের বর্তমানে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। তো কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা সম্প্রতিকালে তিনি, ডিয়ার স্টুডেন্টস, এটা ঘোষণা করেছেন। এরপরেরটা আমরা দেখব, ডব্লিউপি কেপি ফাউন্ডেশন 2 ব্যাচ লঞ্চ হয়ে গেছে। যারা অ্যাডমিশন নিতে চাও চেক আউট করে ফেলো। গ্রাম পঞ্চায়েতেরও ক্লাস খুব দ্রুত সেখানে শুরু হয়ে যাবে। তো গ্রাম পঞ্চায়েতের ব্যাচেও যারা এখনো অ্যাডমিশন নাওনি, দ্রুত অ্যাডমিশন নিতে ভুলো না। চলো আমরা আজকে জিকে প্রশ্ন উত্তর দেখি। কি কি জিকে আছে প্রথম স্ক্রিনে দেওয়া হচ্ছে। নিপীড়ন ও অনগ্রসর শ্রেণীর সংস্কারক কে ছিলেন? যারা নিপীড়িত শ্রেণী এবং অনগ্রসর শ্রেণী তাদের সংস্কারক ছিলেন যিনি, তিনি হলেন ডক্টর বি আর আম্বেদকর। ভারতীয় সংবিধানের জনক, এবং তিনি, ডিয়ার স্টুডেন্টস, যারা অনগ্রসর শ্রেণী, ব্যাকওয়ার্ড ক্লাসেস ছিল এবং জাতিগত দিক থেকে যারা নিচু জাতির বলে, দলিত বিশেষ করে যারা ছিল, তাদের জন্য তিনি কিন্তু কাজ করেছিলেন, ডক্টর বি আর আম্বেদকর। এখানে স্যার দয়ারাম সরস্বতী বা রাজা রামমোহন রায় কেন হবে না? বিকজ দয়ারাম সরস্বতী বা রাজা রামমোহন রায় এরা ছিলেন সমাজ সংস্কারের সাথে, নিপীড়ন বা অনগ্রসর শ্রেণীর সমাজ সংস্কার নয়, কিন্তু সমস্ত ধর্মীয়, বিশেষ করে বিভিন্ন ধরনের সমাজ সংস্কারের সাথে তারা যুক্ত ছিলেন। নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি ডাম্পা বাঘ সংরক্ষণাগার অবস্থিত? কোন স্থানে আছে ডাম্পা বাঘ সংরক্ষণ কেন্দ্র? ভারতে 58টি বাঘ সংরক্ষণ কেন্দ্র আছে। বা ব্যাঘ্র প্রকল্প আছে। তো তার মধ্যে ডাম্পা বাঘ সংরক্ষণা কেন্দ্র কোথায় আছে? সঠিক উত্তর হচ্ছে মিজোরামে এটা অবস্থিত আছে। দেখো আমাদের ভারতবর্ষে যে ব্যাঘ্র প্রকল্প তার মধ্যে কয়েকটা দেখি। অরুণাচল প্রদেশে তুমি 3টে ব্যাঘ্র প্রকল্প পাবে। একটা হচ্ছে কামলাং টাইগার রিজার্ভ, আরেকটা হচ্ছে নামদাফা টাইগার রিজার্ভ, এবং আরেকটা হচ্ছে পাক্কে টাইগার রিজার্ভ। ঠিক আছে, এই 3টে টাইগার রিজার্ভ কোথায় আছে? অরুণাচল প্রদেশ রাজ্যে অবস্থিত আছে। আসাম রাজ্যে অবস্থিত আছে মানস, কাজিরাঙা, ওরাং, কাজিরাঙা, ওরাং, এবং আরেকটা হচ্ছে নামেরি বলে একটা ব্যাঘ্র প্রকল্প আছে। এগুলো কোথায় আছে? অসম রাজ্যে অবস্থিত আছে। ঠিক আছে, আচ্ছা তাহলে এগুলো জেনে নিলাম। কামলাং, পাক্কে, নামদাফা অরুণাচল প্রদেশ, ওরাং, নামেরি কাজিরাঙা, এবং মানস হচ্ছে কোথায়? এটা আমাদের আসাম রাজ্যে আছে। আচ্ছা, পশ্চিমবঙ্গে 2টি আছে, বক্সা এবং আরেকটা হচ্ছে সুন্দরবন পশ্চিমবঙ্গে আছে। ওড়িশাতে তুমি পাবে শিমলিপাল ব্যাঘ্র অরণ্য বা প্রকল্প, ঝাড়খণ্ডে আছে পালাউমো ব্যাঘ্র প্রকল্প, আর ডাম্পা ব্যাঘ্র প্রকল্প আছে কোথায়? মিজোরামে। এর পরবর্তী প্রশ্ন স্ক্রিনে, আয়ুষ্মান ভারত যোজনা আনুষ্ঠানিকভাবে কখন চালু হয়েছিল? আয়ুষ্মান ভারত স্বাস্থ্য বীমা যোজনাটা চালু হয়েছিল, এটা ভুল আছে, 2018 হবে। হ্যাঁ,
2018 সালে, এটার ভুল উত্তর আছে। 2018 সালের সেপ্টেম্বর মাসের দিকে এটা চালু হয়েছিল। দেখো, আয়ুষ্মান ভারত যোজনা সম্পর্কে কয়েকটা তথ্য বলি। আয়ুষ্মান ভারত যোজনা হলো ভারত সরকার কর্তৃক পরিচালিত একটা গুরুত্বপূর্ণ, বিশ্বের অন্যতম বৃহৎ রাষ্ট্রীয় স্বাস্থ্য বীমা প্রকল্প। একে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা বা পিএম জয় নামেও ডাকা হয়ে থাকে। তাহলে এটাকে আমরা পিএম জয় প্রকল্প বা প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা নামেও আমরা চিনি। 2018 সালে ভারতের দরিদ্র ও অর্থনৈতিকভাবে দুর্বল পরিবারগুলোকে নিখরচায়, মানে একদমই বিনামূল্যে উন্নত মানের চিকিৎসা সেবা দেওয়ার উদ্দেশ্যে এই প্রকল্প চালু করা হয়েছে। মূল সুবিধা কি পাওয়া যায় এখান থেকে? আর্থিক কভারেজ 5 লক্ষ টাকার স্বাস্থ্য বীমা পাওয়া যায়। এই প্রকল্পের আওতায় নথিভুক্ত প্রতিটি পরিবার প্রতি বছর সর্বাধিক 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার তোমার হচ্ছে সুবিধা পেয়ে থাকে। ঠিক আছে, ক্যাশলেস যে হেলথ ইন্স্যুরেন্স আছে সেটাও 5 লক্ষ টাকা পর্যন্ত তারা পায়। তো খুব গুরুত্বপূর্ণ, আমাদের নেক্সট সময়ে পরীক্ষায় প্রশ্ন দিতে পারে যে কত টাকা সুবিধা পাওয়া যায়, 5 লক্ষ টাকা। হ্যাঁ, আয়ুষ্মান ভারত প্রকল্পের অন্য নাম কি? প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা। এটা কবে প্রথম চালু হয়? 2018-তে প্রথম চালু হয়, আর 2026-এ এসে পশ্চিমবঙ্গে চালু হতে চলেছে এই প্রকল্পটা। এরপরেরটা, নিম্নলিখিতর মধ্যে কোনটি এলইডি সেমিকন্ডাক্টর প্রযুক্তিতে ব্যবহৃত ধাতুগুলির মধ্যে একটি? এলইডি সেমিকন্ডাক্টর প্রযুক্তিতে ব্যবহৃত ধাতুগুলির মধ্যে একটি হচ্ছে গ্যালিয়াম। গ্যালিয়ামের সংকেত জেনে রাখো। গ্যালিয়ামের সংকেত হচ্ছে ডেয়ার স্টুডেন্টস GA, গ্যালিয়ামের সংকেত। এবং এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 31। নিচের কোন রাজ্য থেকে কাবেরী নদী উৎপত্তি লাভ করেছে? কাবেরীকে আমরা যদি বলি, আমাদের ভারতবর্ষের একদমই দক্ষিণ দিকের প্রধান নদী। হ্যাঁ, দক্ষিণের প্রধান নদী হচ্ছে এই নদীটা। গতিপথের যদি আমরা কথা বলি, দুটি রাজ্যের উপর দিয়ে এটা প্রবাহিত হয়েছে। ফার্স্ট হচ্ছে কর্ণাটক এবং আরেকটা রাজ্য হচ্ছে তামিলনাড়ু। তো তামিলনাড়ু এবং কর্ণাটকের উপর দিয়ে এটা কিন্তু প্রবাহিত হয়েছে এই নদীটা। কাবেরী নদীর উৎপত্তি হয়েছে কর্ণাটক রাজ্যে, কর্ণাটকের তালা কাবেরী থেকে। তালা কাবেরীটা কোথায় আছে? তালা কাবেরী হচ্ছে ব্রহ্মগিরি পর্বতে অবস্থিত, যেটা আবার পশ্চিমঘাট পর্বতের একটা অংশ। ব্রহ্মগিরি পর্বতের তালা কাবেরী থেকে এটা উৎপত্তি লাভ করেছে। মোহনা কোথায়? মোহনা হচ্ছে তামিলনাড়ু রাজ্যের মধ্য দিয়ে করমণ্ডল উপকূলের কাছে গিয়ে একটা বঙ্গোপসাগরে পতিত হয়েছে। বঙ্গোপসাগরে পতিত হয়েছে। এই নদীর উপরে একটা জলপ্রপাত গড়ে উঠেছে যেটার নাম শিব সমুদ্রম জলপ্রপাত, এবং এই নদীর উপরে কয়েকটা বাঁধ আছে। একটার নাম মেত্তুর বাঁধ, খুব উল্লেখযোগ্য একটা বাঁধের মধ্যে পড়ে মেট্টুর বাঁধ। ওকে, সেটা এই নদীর উপরে আছে, কাবেরী নদীর উপরে, তামিলনাড়ু রাজ্যে। ইন্ডিয়ান স্কুল অফ মাইন্স অবস্থিত নিম্নের কোথায়? ভারতের খনি স্কুল, মাইন্স মানে কি? খনি। তো এক কথায় বলতে গেলে খনি গবেষণা কেন্দ্র কোথায় আছে? ভারতবর্ষের খনি গবেষণাগার বা গবেষণা কেন্দ্র কোথায় আছে? সঠিক উত্তর হচ্ছে ধানবাদে অবস্থিত আছে। ধানবাদটা কোথায়? ঝাড়খণ্ডের মধ্যে পড়ে। আচ্ছা, এই ঝাড়খণ্ডের ধানবাদেই আমরা জানি ভারতবর্ষের সব থেকে বৃহত্তম কয়লা খনি ঝরিয়া বলে একটা কয়লা খনি এখানে অবস্থিত আছে। হ্যাঁ, ঝরিয়া কয়লা খনি কোথায় আছে? ঝাড়খণ্ডের ধানবাদে। কয়াল বা ব্যাকওয়াটার্স প্রধানত কোন উপকূলে দেখা যায়? কয়াল মানে কি? কয়াল মানে হচ্ছে ডেয়ার স্টুডেন্টস উপহ্রদ। যেগুলো উপহ্রদ বা যেগুলো সাধারণত লেগুন হয়ে থাকে, লেগুন মানে হচ্ছে ডেয়ার স্টুডেন্টস উপহ্রদকে বোঝাচ্ছে। তো উপহ্রদ, লেগুন
ট্রেন পরিচালনায় নিরাপত্তা বৃদ্ধির জন্য দেশীয় স্বয়ংক্রিয় ট্রেন সুরক্ষা ব্যবস্থাটির নাম হচ্ছে কভাচ। ওকে, দেখো, ট্রেন পরিচালনায় নিরাপত্তা বৃদ্ধির জন্য ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি স্বয়ংক্রিয় ট্রেন সুরক্ষা বা অটোমেটিক ট্রেন প্রোটেকশন, যেটাকে এটিপি বলা হচ্ছে, এই ব্যবস্থার নাম হলো কবচ। ভারতীয় রেলওয়ে জিরো অ্যাক্সিডেন্ট বা শূন্য দুর্ঘটনার লক্ষ্যে পৌঁছে দিতে এই প্রযুক্তি তৈরি করা হয়েছে। এটি সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি অত্যন্ত উন্নত ও সাশ্রয়ী নিরাপত্তা ব্যবস্থা। আচ্ছা, বর্তমান রেলমন্ত্রী কে আছেন? কমেন্ট বক্সে সকলে জানাবে। বর্তমান কেন্দ্রীয় রেলমন্ত্রী কে আছেন? কমেন্ট বক্সে সকলে এটার উত্তর জানাতে ভুলবে না। হাইড্রায় কোন ধরনের প্রজনন ঘটে? হাইড্রা বলে যে প্রাণীটা আছে, সেই প্রাণীর প্রজনন কিভাবে ঘটে? প্রথমে হচ্ছে অযৌন জনন হয় তাদের। অযৌন জননের বিভিন্ন কিন্তু ভাগ আছে, ঠিক আছে? কি কি ভাগ? অযৌন জনন দ্বিবিভাজনের মাধ্যমে হতে পারে, যেমন অ্যামিবা। অ্যামিবা কিভাবে হয়? অ্যামিবা কিন্তু তার বিভাজনটা হয় দ্বিবিভাজনের মাধ্যমে। রেণু গঠন, ফ্র্যাগমেন্টেশন, ঠিক আছে, বা যেটাকে আমরা খণ্ডী ভবন বলি। ফ্র্যাগমেন্টেশন মানে হচ্ছে খণ্ডী ভবন, দ্বিখণ্ডিত হওয়া, খণ্ডী ভবনের মাধ্যমে কেউ বিভাজিত হতে পারে। আর বাডিং, বাডিং মানে এটাকে ক্রোগ উদ্গম বলা হয়। মানে একটা তোমার হচ্ছে অনেক সময় দেখবে বাঁশ গাছ দেখেছো কখনো? বাঁশ গাছ, বাঁশ গাছে একটা বাঁশ থাকে, সেই বাঁশের গোড়া থেকে ছোট 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 এরকম অনেকগুলো বাঁশের কিন্তু কোরক বার হয়ে থাকে, এগুলোকে করক উদ্গম বলা হয়। তার মানে হাইড্রা কিভাবে হয়? একটা হাইড্রা থেকে আরেকটা হাইড্রা তৈরি হয়। হাইড্রাটা কি হয়? ক্রোগ উৎকমের মাধ্যমে হাইড্রার একটা অংশ সেখান থেকে বার হয়ে একটা নতুন হাইড্রা তৈরি করে, ঠিক আছে? এইটা ধরো একটা হাইড্রা, এখান থেকে একটা ছোট অংশ কিন্তু ক্রোগ উৎকমের মাধ্যমে তৈরি হবে, তারপরে সেটা আলাদা হয়ে একটা আবার বড় হাইড্রা তৈরি করবে। ওকে, সো এটাই হচ্ছে বার্ডিং প্রক্রিয়া। মাধুরী দীক্ষিত কোন ভারতীয় নৃত্যের সাথে যুক্ত ছিলেন? মাধুরী দীক্ষিত অবভিয়াসলি তিনি একজন বিখ্যাত আমাদের ভারতবর্ষের বলিউড অভিনেত্রী, তাকে আমরা চিনি বলিউড অভিনেত্রী হিসাবে। সেই মাধুরী দীক্ষিত কোন ভারতীয় নৃত্যের সাথে অ্যাসোসিয়েট ছিলেন? অ্যান্সার হচ্ছে কত্থক। কত্থক কোথাকার নৃত্য? উত্তরপ্রদেশের নৃত্য, উত্তরপ্রদেশ রাজ্যের নৃত্য। নেক্সট হচ্ছে সুইজারল্যান্ডের মুদ্রা। সুইজারল্যান্ডের মুদ্রার নাম কি? সঠিক উত্তর কি হবে? সুইজারল্যান্ডের মুদ্রার নাম হচ্ছে সুইস। কি হবে তোমরা, ও সরি, এটা বাড়ির কাজ ছিল, মাফ করবে, আমি দেখিনি এটা। হোমওয়ার্ক, এটা তোমরা কমেন্ট বক্সে জানাবে এটার হোমওয়ার্কের উত্তরটা। এরপরের প্রশ্ন, ভারতের সর্বোচ্চ বাঁধ তেহেরি বাঁধ কোন নদীর উপর অবস্থিত? তেহেরি বাঁধ। ভারতের সর্বোচ্চ বাঁধ তেহেরি বাঁধ অবস্থিত আছে ভাগীরথীর উপরে, উত্তরাখণ্ড রাজ্যে। উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত আছে এই বাঁধটা। আচ্ছা, পৃথিবীর উত্তরতম মেরু অঞ্চলের নাম কি? পৃথিবীর দুটো আমরা মেরু অঞ্চল দেখতে পাই, একটা হচ্ছে উত্তর মেরু, হ্যাঁ, যেটাকে আমরা সুমেরু অঞ্চলও বলে থাকি। উত্তর মেরুকে সুমেরু, আর দক্ষিণ মেরুকে বলা হয়ে থাকে কুমেরু অঞ্চল। তো এখন কুমেরু অঞ্চলের একটা নাম আছে, কুমেরু অঞ্চলকে আমরা আন্টার্কটিকা বলে থাকি, আর উত্তর মেরুকে আমরা আর্কটিক বলে, সরি, আর্কটিক অর্থাৎ অপশন বি বা আর্কটিক অঞ্চল বলে থাকি। অপশন এখানে বিটাকে সঠিক উত্তর করব। অলরাইট, সুমেরু অঞ্চল বা আর্কটিক বলা হয়। ও, কি লেখা হয়েছে এখানে দেখি। বলা হচ্ছে সুমেরু অঞ্চল আর্কটিক বা আর্কটিক পৃথিবীর সর্ব উত্তরের অঞ্চলটির নাম, সব থেকে উত্তর দিকের বিন্দু। ইংরেজি নামটি এসেছে গ্রিক শব্দ আর্কটোস থেকে, যার অর্থ ভাল্লুক। তো আর্কটোসের শব্দের অর্থ কি? ভাল্লুক, যেটা গ্রিক শব্দ একটা। আকাশের উত্তর পূর্ব কোণে দেখা যেত একটা ভাল্লুকের তারামণ্ডল, মানে একটা তারামণ্ডল দেখতে পাওয়া যেত যেটা অনেকটা ভাল্লুকের মতো দেখতে, তাই সেখান থেকে এটার নাম দেওয়া হয়েছে আর্কটিক। বেসবল খেলার মাঠ বা খেলার জায়গাকে কি বলা হয়? বেসবল, বেসবল বলে যে খেলাটা আছে, এটা হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্রের, আমেরিকার
জাতীয় খেলা, ন্যাশনাল স্পোর্টস। তো এই যে জাতীয় খেলা আমেরিকার, সেই খেলাটা বেসবল খেলার যে মাঠ সেটাকে আমরা ডায়মন্ড বলে থাকি। কোর্টের উপরে বিভিন্ন খেলা হয়ে থাকে, যেমন টেনিস খেলা, ব্যাডমিন্টন খেলা, বাস্কেটবল খেলা, ভলিবল খেলা, এগুলো কোর্টের উপরে হয়। রিংয়ের মধ্যে খেলা হয়ে থাকে বক্সিং খেলা, হ্যাঁ। তারপরে আরেকটা খেলা আছে যেটাকে আমরা বলে থাকি আইস হকি খেলা, আইস হকি। এই ধরনের খেলাগুলো রিংয়ের মধ্যে হয়। আর পিচের উপরে আমরা জানি খেলা হয়ে থাকে ক্রিকেট খেলা। কলিঙ্গ যুদ্ধ কত সালে সংগঠিত হয়েছিল? বলো, কলিঙ্গ যুদ্ধ কত সালে সংঘটিত হয়েছিল? অ্যান্সার হচ্ছে 261 খ্রিস্টপূর্বাব্দে এটা সংগঠিত হয়েছিল। এর পরের প্রশ্ন, কলিঙ্গ যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? এটাতে পার্টিসিপেট করেছিল আমরা জানি মৌর্য সম্রাট অশোক, এবং অশোক এর এটা শেষ এবং প্রথম যুদ্ধ। এটা অশোক এবং কলিঙ্গ রাজের মধ্যে সংগঠিত হয়েছিল। অশোক তার লাইফে একটাই যুদ্ধ লড়েছিল, সেটাই কলিঙ্গ যুদ্ধ। এই যুদ্ধের ভয়াবহতা তাকে এতটা প্রভাবিত করেছিল যে অশোক পরবর্তীতে বৌদ্ধ ধর্মে দীক্ষিত হয়েছিল উপগুপ্তের কাছ থেকে, এবং অশোক চণ্ডাশোক থেকে ধর্মাশোকে পরিণত হয়েছিল এই যুদ্ধের কারণে। সংসদীয় সরকার ব্যবস্থায় শাসন বিভাগের প্রধানকে? সংসদীয় সরকার ব্যবস্থায় শাসন বিভাগের প্রধান হচ্ছেন প্রধানমন্ত্রী। আমরা রান্নায় যে সাধারণ লবণ ব্যবহার করি তার রাসায়নিক নাম কি? বাড়িতে যে খাবার জন্য আমরা খাওয়ার বা খাবারে আমাদের যে খাদ্যদ্রব্য সেটাকে টেস্ট আনতে আমরা একটা লবণের ব্যবহার করি। লবণ ছাড়া খাদ্যদ্রব্য বাড়িতে রান্নাই হবে না। তো সেই লবণ, সেটার রাসায়নিক নাম আছে। দুটো মৌল এখানে ব্যবহৃত হয়, এনে, এনে মানে হচ্ছে সোডিয়াম, আরেকটা হচ্ছে ক্লোরিন, যেটাকে আমরা সোডিয়াম ক্লোরাইড বলছি। এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন সি, NaCl এর ব্যবহার করা হয়। বর্তমানে ভারতীয় পাসপোর্টধারীরা বিশ্বের কতগুলি গন্তব্যে ভিসা মুক্ত বা ভিসা অন অ্যারাইভাল সুবিধা পাবেন? ভারতীয় যারা পাসপোর্ট ইউজ করে থাকে, সেই ভারতীয় পাসপোর্টধারীরা তারা বিশ্বের মধ্যে কতগুলি দেশে বিনা ভিসায়, মানে ভিসা মুক্তভাবে বা ভিসা অন অ্যারাইভালের সুবিধা পাবেন? দেখো, সম্প্রতিকালে হেনলি পাসপোর্ট, হেনলি পাসপোর্ট ইন্ডেক্স বার হয়েছে, তাই তো? সম্প্রতিকালে বার হয়েছে এটা। সেখানে ইন্ডিয়াস র্যাঙ্ক হচ্ছে, ইন্ডেক্সে আমাদের ভারত বা ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে কত? 75, 75তম স্থানে এসেছে আমাদের ভারত। আগে ছিল 80তম, তার আগে ছিল 85। ভারত কিছুটা হলেও ইমপ্রুভ করেছে এক্ষেত্রে। তো হেনলি পাসপোর্ট ইন্ডেক্সে ভারত যে 75 র্যাঙ্ক করেছে, এটার মাধ্যমে ভারত বিশ্বের মধ্যে 56টা দেশে কিন্তু ভিসা অন অ্যারাইভাল সুবিধা পাবেন। কোন শহরটি উইন্ডি সিটি নামে পরিচিত, মানে বাতাসের শহর? বাতাসের শহর নামে পরিচিত কোনটি? শিকাগোকে বলা হয়, আমেরিকা যুক্তরাষ্ট্রের শিকাগোকে বলা হয়। একশৃঙ্গ গন্ডারের খাদ্যাভ্যাস অনুযায়ী তারা নিচের কোন শ্রেণীর প্রাণী? এটা খুবই সহজ। একশৃঙ্গ গন্ডার হচ্ছে তৃণভোজী। একশৃঙ্গ গন্ডার গরু, ছাগল, ভেড়া এরা সব তৃণভোজী। আর মানুষ কি? মানুষ হচ্ছে সর্বভুক। বাঘ, সিংহ হচ্ছে মাংসাশী। মৃতজীবীর যদি আমরা উদাহরণ বলি, ছত্রাক বা বিভিন্ন ধরনের অণুজীব আছে, বিশেষ করে ছত্রাকগুলো, তারা মৃতজীবীর মধ্যে পড়ে। সম্প্রতি প্রয়াত গীতা পট্টনায়ক কোন ক্ষেত্রের সাথে যুক্ত ছিলেন? ইনি একজন ওড়িয়া বা ওড়িশা রাজ্যের বিখ্যাত একজন
কি ছিলেন? কণ্ঠ সঙ্গীত শিল্পী ছিলেন গীতা পট্টনায়ক। আজকের আমাদের ক্লাস এখানেই শেষ। 20টা গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল আজকের পর্বে, এবং সাথে সাথে আমরা বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তরের সাথে কিছু এমসিকিউ কারেন্ট অ্যাফেয়ার্স এবং তার সম্বন্ধিত কিছু তথ্যও পড়েছি। আশা করব এই পর্বটি তোমাদের বিভিন্ন পরীক্ষার প্রিপারেশনের জন্য অনেক হেল্প করছে। প্রতিনিয়ত অবশ্যই ক্লাসটি দেখতে হলে সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে, আর আমাদেরকে সোশ্যাল মিডিয়াতে ফলো করতে চাইলে অবশ্যই কিন্তু ফলো করে নেবে। দিস ইজ আরাবুল রহমান, এতক্ষণ ছিলাম তোমাদের সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।